আচ্ছা, আমাদের আজকের আলোচনা লিমিটে বেশ কিছু আমরা প্রবলেম নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। তো চলো প্রবলেমগুলোর দিকে দেখা যাক। আমাদের যে প্রথম প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে যদি আমাদের সরি আমাদের এখানে যেটা প্রথম কোশ্চেন সেটা হচ্ছে যদি আলফা এবং বিটা এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের মূল হয় তাহলে এই লিমিটের মানটা কত দাঁড়াবে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি। প্রথমে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমি যদি এটাকে আলফা আর বিটার মাধ্যমে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এমনিতে এটা জানি যে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা দ্বিপদ, যদি এটা একটা বহুপদী হয় তাহলে এই ক্ষেত্রে দ্বিঘাতের ক্ষেত্রে এর যদি মূল হয় আলফা এবং বিটা তাহলে এই ক্ষেত্রে আলফা প্লাস বিটা ইকুয়াল কি লেখা যায়? আলফা প্লাস বিটা ইকুয়াল লেখা যায় হচ্ছে বি বাই এ, আর আলফা ইন্টু বিটা এটা ইকুয়াল কি লেখা যায়? এটা ইকুয়াল লেখা যাচ্ছে সি বাই এ। এখান থেকে আমরা চেঞ্জ করে লিখতে পারি যে এইকে আমি যদি কমন নেই তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস বি বাই এ প্লাস সি বাই এ, তাই না? তাই এখান থেকে এ বাইরেই থাকলো, আমরা জাস্ট এই মানগুলোকে বসে দেবো। এক্স স্কোয়ার প্লাস বি বাই এ, তাহলে এটার মান কত হচ্ছে? মাইনাস বি বাই এ ইজ হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ, এটার মান কত? সি বাই এ এটার মান হচ্ছে আলফা বিটা, আলফা ইন্টু বিটা। এখান থেকে আমরা লিখতে পারি যে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা বিটা is equal to a into x minus alpha to x minus beta. ওকে, এরপরে এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কসের ভিতরে যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকুকে আমরা এটা দিয়ে ফিল আপ করবো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আলফা প্লাস বিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে লিমিট এক্স টেন্স টু আলফা 1 মাইনাস কস a into x minus alpha x minus beta all divided by x minus alpha square is equal to limit x tends to alpha to sin square a x minus alpha x minus beta all divided by 2 divided by x minus alpha square। এখন এখানে দেখো আমরা এমনিতে মেইন ফর্মুলা অনুযায়ী কি জানি? আমরা এমনিতে একটা ফর্মুলা অলরেডি আমাদের জানা আছে যে যদি লিমিট x টেন্স টু ইনফিনিটি হয় তাহলে সেই ক্ষেত্রে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়ে যায়, তাই না? এখন এই জায়গায় এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় এসে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। এটা জাস্ট ইনফিনিটির জন্য যে প্রযোজ্য এমন না, এটা চাইলে যে কোনো একটা কনস্ট্যান্ট মানের জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে। এটা ইনফিনিটি বদলে তোমার যদি আলফা ধরি তাও কিন্তু এটা প্রযোজ্য হবে। তাহলে এখানে আমরা যদি এখন বাকি ম্যাথটুকু সলভ করি বা সলভ করতে চাই বা এই ফর্মেটে যদি আমি নিয়ে আসতে চাই আমাকে কি করতে হবে? আমার এখানে সাইনের উপর স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি মনে করি যে স্কোয়ারটা নাই, আমি জাস্ট খালি সাইন এ এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ডিভাইড বাই 2 আছে। তাহলে আমাদের হরেও ঠিক সেম ফর্মেটটা নিয়ে আসতে হবে। হরেও যদি আমি সেম ফর্মেটে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? হরেও যদি আমি সেম ফর্মেটে নিয়ে আসতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে হরেও নিয়ে আসতে হবে এক্স মাইনাস বিটা, বাট এটা তো স্কোয়ার দেওয়া আছে, এখানে একটা স্কোয়ার দিয়ে নেব। এখানে এ নিয়ে আসবো, বাট এখানে তো একটা স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দেবো ডিভাইড বাই 2, এখানে ডিভাইডেড বাই
আমরা 2 এর উপরে স্কয়ার দেবো। কিন্তু আমি যে জিনিসপাতিগুলো নিয়ে আসছি এগুলো তো অ্যাকচুয়ালি এক্সট্রা জিনিসপাতি। তো এই জন্য পুরো বিষয়টাকে আনচেঞ্জড রাখার জন্য আমরা উপরে আবার এগুলোকে গুণ দেবো। এ স্কয়ার ইন্টু এক্স মাইনাস বিটা স্কয়ার ডিভাইড বাই 2 দুগুণী 4। এইবার যেটা করবো সেটা হচ্ছে, এবার তুমি যদি দেখো তাহলে এখানে দেখো, আচ্ছা চলো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা তো অলরেডি এই ফর্ম্যাটে ক্রিয়েট করে নিছি তাই না? যেহেতু আমরা অলরেডি এই ফর্ম্যাটে ক্রিয়েট করে নিছি, তাহলে আমাদের পুরো অংশটুকুকে, এই যে এই অংশটুকু আমি যদি সাজাই দেখি, তাহলে এই অংশটুকুর পুরোটার মান কত দাঁড়াচ্ছে? এই অংশটুকুর পুরোটার মান দাঁড়াবে তাহলে আমার 1। তাহলে এই অংশটুকুর পুরোটা মান যদি 1 হয়, তাহলে আর বাকি যা থাকে সেগুলো যদি আমি হিসেব করি, তাহলে আমার অ্যান্সার কত হবে? এ স্কয়ার এক্স মাইনাস বিটা স্কয়ার ডিভাইড বাই 2, যেখানে এক্স টেন্স টু আলফা। তাহলে এবার যেহেতু একটা ফর্ম্যাট চলেই আসলো, অ্যাকসেপ্টেবল ফর্ম্যাট, তাহলে তুমি এখানে এক্স টু আলফার মানটা বসে দাও। তাহলে মান দাঁড়াবে এ স্কয়ার ইন্টু আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইড বাই 2। ব্যাস, এটা হয়ে যাবে আমাদের আনসার। আচ্ছা, আমি যদি এর পরের কোশ্চেনটার দিকে তাকাই, এর পরের কোশ্চেনে কি দেওয়া আছে? এর পরের কোশ্চেনে দেওয়া আছে যে যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে আমাদের এই লিমিটের মানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এমনটা যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এবার একটা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে আমরা এক্স দিয়ে ভাগ করে দিই, 1 প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এক্স। এখন এখানে একটা বিষয় দেখো, আমরা কিন্তু একটা ফর্মুলা পড়ে আসছি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু যদি 0 হয় এবং 1 প্লাস এক্স 1 বাই এক্স ফর্মেট থেকে, অথবা যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয় ও 1 প্লাস 1 বাই এক্স এক্স থাকে, তাহলে সেক্ষেত্রে লিমিটের মান হবে ই। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমাদের এখানে যে কমন ফর্মেটটা, সেই কমন ফর্মেটটা অ্যাকচুয়ালি কি? কমন ফর্মটা হচ্ছে 1 থাকবে প্লাস 0 থাকবে টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে। এই ফর্মেটের ক্ষেত্রে অ্যান্সার সবসময় হবে ই। এখানেও আমাদেরকে সেই একই ফর্মেটটাকে নিয়ে আসতে হবে। আমি যদি সেই একই ফর্মেট তাহলে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে দেখো আমরা এই লিমিটটাকে উপর নিচে 2 জায়গায় নিয়ে আসবো। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এ বাই এক্স টু দি পাওয়ার এক্স অল ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এক্স। এখন এখানে ইনফিনিটি যেহেতু দেওয়া হয়ে গেছে, তাহলে এইখানে দেখো, এইখানে যে রাশিটা আছে সেই রাশিটার ঠিক রিসিপ্রোকাল একটা রাশি এখানে থাকবে, তাহলে আমি ই লিখতে পারবো। তাহলে এখানে আমার হচ্ছে এ বাই এক্স, তাহলে আমি যদি এ বাই এক্স এর উল্টা করি তাহলে কি হবে? এক্স বাই এ হবে, বাট অ্যাকচুয়ালি এটা ছিল না, এই জন্য একটা এ গুণ যাবে। এখানে আছে বি বাই এক্স, আমি যদি এটা উল্টা করি তাহলে কি হবে? এক্স বাই বি হবে, বাট বিটা এখানে ছিল না, এই জন্য এখানে একটা বি গুণ হবে। তাহলে আলটিমেটলি তোমার এই পুরো পার্টটুকুর মান কত দাঁড়াবে? তোমার এই পুরো পার্টটার মান দাঁড়াবে হচ্ছে ই। একইভাবে এখানেও এই পুরো পোর্শনটুকুর মান দাঁড়াবে হচ্ছে ই। তাহলে আমি লিখতে পারবো যে ই টু দি পাওয়ার এ ডিভাইড বাই ই টু দি পাওয়ার বি, তার মানে ই টু দি পাওয়ার এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এর পরের কোশ্চেনটাতে যাই। এর পরের কোশ্চেনটা হচ্ছে, এখানে একটু মুছে গেছে, তোমরা তো এগুলো উপরের পার্টটুকু তো দেখছো, এই জন্য আমি নিচের পার্টটুকু একটু মুছে দিলাম, একটু কনজেস্টেড হয়ে গেছে জায়গাটা, এটার জন্য আমি একটু আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা চলো পরের কোশ্চেনটা সলভ করি। যদি এক্স এর মান 1/8 থেকে ছোট হয় এবং 0 এর থেকে বড় হয়, তাহলে আমাকে এটা মানটা বের করতে হবে। আগে লিমিটটা কি দেওয়া আছে? লিমিট দেওয়া আছে হচ্ছে এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার
bx প্লাস সি ডিভাইড বাই এক্স। আচ্ছা, শর্ত হিসেবে দেওয়া আছে এক্স এর মান 0 থেকে বড় হতে হবে এবং 1/8 থেকে ছোট হতে হবে। এবার দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকেও ঠিক একই রকম ফর্মেটে বলে মনে হচ্ছে না? দেখো, তুমি যদি এখানে এক্স এর মানটা বসায় দাও তাহলে এখানে কত দাঁড়াবে? এখানে তোমার 0 দাঁড়াবে। আবার তুমি যদি এখানে এক্স এর মান 0 বসায় দাও তাহলে তো এখানে পুরোটাই ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো বলা চলে যে এটা এক্সপোনেনশিয়ালেরই একটা প্রবলেম। ওকে, এটাও যেহেতু এক্সপোনেনশিয়ালের একটা প্রবলেম, আমরা আগের মতোই চিন্তা করতে থাকবো। আগের মতো যদি আমি চিন্তা করতে চাই তাহলে সবার আগে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 1/x যেহেতু, তাহলে 1 প্লাস এক্স যেহেতু, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এক্স এর অপোজিট যে রেসিপ্রোকাল ফর্মটা সেটা নিয়ে আসতে হবে 1/x। আর এটা তো এখানে ছিল না, এই জন্য এক্স গুণ করে দিলাম কার সাথে? bx প্লাস সি অল ডিভাইড বাই এক্স এর সাথে। এবার দেখো, আমি যদি আগাতে থাকি তাহলে কি দাঁড়াবে? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এ এক্স 1/x, পুরোটার মান কত দাঁড়াবে? পুরোটার মান দাঁড়াবে হচ্ছে তোমার ই, আর এক্স এখানে আছে তাহলে এ এক্স গুণ হয়ে যাবে bx প্লাস সি হয়ে যাবে। তাহলে আমার এখানে পুরোটার মান যেহেতু ই দাঁড়াচ্ছে, তাহলে আমি এটা সরাসরি এটা লিখতে পারি যে আমার এখানে এটা ই টু দি পাওয়ার এ ইন্টু bx প্লাস সি। এবার তুমি যদি এক্স এর মানটা এখানে সরাসরি বসে দাও তাহলে কত দাঁড়াচ্ছে? এক্স মান তুমি যদি এখানে সরাসরি বসাও তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে এরপরে আরেকটা প্রবলেম, এই যে এক্সপোনেনশিয়ালের প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের সাধারণত এমসিকিউ কোশ্চেনে এই টাইপের অ্যাডমিশনের এক্সপোনেনশিয়ালের প্রবলেমগুলো দিয়ে রাখে। অ্যাডমিশন এই ধরনের এক্সপোনেনশিয়ালের প্রবলেমগুলো দিয়ে রাখার পিছনে রিজনটা হচ্ছে যে তুমি এই টাইপের প্রবলেমগুলা কিন্তু প্রায় মুখে মুখে সলভ করতে পারবা। যেহেতু মুখে মুখে সলভ করতে পারতেছো, যেহেতু মুখে মুখে সলভ করার কারণে আলটিমেটলি তোমার এখানে ক্যালকুলেটারের কোনো প্রয়োজন হচ্ছে না, এবং ক্যালকুলেটারের কোনো প্রয়োজন না হওয়ার কারণে তোমার যে সকল পরীক্ষা সাধারণত ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ওই সকল পরীক্ষাগুলোতে তোমার এই লিমিটের প্রবলেম হিসেবে ওরা এই এক্সপোনেনশিয়ালের প্রবলেমগুলোকে সবচেয়ে বেশি চুজ করে থাকে। হ্যান্ড এক্সপোনেনশিয়ালের প্রবলেম তোমার কিন্তু খুব সহজেই কিছুটা ট্রিকি বানিয়ে দেওয়া যায়। ইভেন এক্সপোনেনশিয়াল প্রবলেম তোমার যে ইঞ্জিনিয়ারিং প্রবলেম, ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষাগুলো আছে এগুলোতেও প্রায় চলে আসে। সাধারণত খুব ছোট্ট একটা জায়গায় ছোট ট্রিক্স প্যাঁচাই দিয়ে পুরো কোশ্চেনটাকে জটিল করে তোলা যায় এক্সপোনেনশিয়াল প্রবলেমগুলোকে। এই জন্য সাধারণত অ্যাডমিশনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালের যে লিমিটগুলো আছে এগুলোকে অনেক বেশি জোর দেওয়া হয়। ওকে, তো চলো এরপরে নেক্সট কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনটা এটাও একই রকমভাবে এক্সপোনেনশিয়ালি আমরা সলভ করতে পারবো। এক্সপোনেনশিয়ালের মাধ্যমে যেহেতু আমরা সমাধান করতে পারবো, দেখি কি হয়। লিমিট এক্স টেন্স টু 0 tan pi by 4 plus x all to the power 1 by x। আচ্ছা, এবার দেখো x টেন্স টু 0, তাই না? x টেন্স টু যেহেতু 0 হচ্ছে, এটার জন্য কি করা যায়? আবার উপরে 1 by x দেওয়া আছে, এটা কিছুটা একটু ঝামেলার মনে হচ্ছে। আমরা যখনই এরকম ঝামেলা দেখবো তখনই আমরা পুরোটাকে ধরে নিই। আমরা আপাতত যেহেতু অপারেট করতে পারতেছি না, আবার ভিতরে তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে, আমরা 1 প্লাস এক্স এরকম কোনো ফর্ম মনে হয় না নিয়ে আসতে পারবো। যেহেতু এরকম কোনো ফর্মে নিয়ে আসতে পারবো না, আবার এখানে 1 বাই এক্স, এক্স এর একটা এক্সপ্রেশন এখানে পাওয়ার হিসেবে আছে, এই জন্য আমরা একটা ছোট্ট চালে কি করবো, সেটা হচ্ছে পুরো রাশিটাকেই আমরা চিন্তা করবো। পুরো রাশিটা নিয়েই আমরা চিন্তা করবো। পুরো রাশিটা নিয়ে আমরা যদি চিন্তা করতে চাই তাহলে আমি পুরোটাকে ওয়াই ধরলাম। পুরোটাকে যদি আমি ওয়াই ধরি তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে দুই পাশে লন নিই। দুই পাশে লন নিয়ে নিলে আমাদের এই পাওয়ারের দম্ভটা মাটিতে নেমে আসবে। এটা হয়ে যাবে 1 বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 tan পাই বাই 4 প্লাস এক্স এত। এরপরে লন ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। আচ্ছা, এরপরে এই বাকি পার্টটুকু আমরা কিভাবে সামাল দেবো? বাকি পার্টটুকু সামাল দেওয়ার জন্য আমরা আর খুব বেশি পেঁচানো সিচুয়েশনের, মানে পেঁচানো কোনো প্রসেস ফলো করবো না। আমরা আমাদের যে বাকি পার্টটুকু যদি আমরা সামাল দিতে চাই, বাকি পার্টটুকু আমরা চাইলেই নিজেদের মতো করে সলভ করতে পারবো। ওই যে আমরা যে লা হসপিটাল রুলস একদম ইন্টারমিডিয়েটের শুরু থেকে শিখে আসছি, যে
লাস্ট রুলস ফলো করে হুকটাতে ম্যাথ সলভ করতে পারো। বাকি ম্যাথটাও সলভ করার জন্য তুমি একই প্রসেস ফলো করতে পারো। কারণ এখানে লাস্ট রুল কেন কাটবে? দেখো, তুমি যদি এক্স এর মান এখানে 0 বসায় দাও, এক্স এর মান তুমি যদি এখানে 0 বসায় দাও তাহলে কত দাঁড়াচ্ছে? এক্স এর মান তুমি যদি এখানে 0 বসায় দাও, তোমার এক্স এর মান এখানে আলটিমেটলি 0ই হচ্ছে। আবার এখানে তুমি যদি এক্স এর মান 0 বসায় দাও, তোমার এখানে কত হচ্ছে? tan পাই বাই 4, tan 45। আচ্ছা, tan 45 এর মান কত দাঁড়ায়? tan 45 এর মান তো দাঁড়ায় তোমার হচ্ছে 1, 1/0, 1/0। এটা তো একটা অসংজ্ঞায়িত ফরম্যাট। তাহলে কি করা যায়? আরে এখানে কি করা যায়? এটা আমি নিজেই আটকে গেলাম। তোমরা কেউ একটু বলো যে এখানে কি করা যায়, একটু ভাবতে থাকো। আচ্ছা, আমরা এটা চাইলে কাজ করতে পারি। সেটা হচ্ছে, সরি আমি এখানে একটা জিনিস লিখতে ভুল করছি। সেটা হচ্ছে তোমার দুই পাশে তো লন নিয়েছিলাম, তাই না? দুই পাশে লন নিয়েছিলাম, বাট দুই পাশে লন নেওয়া হইলেও আমি এখানে লনটা লিখতেই ভুলে গেছি। এই জন্য ঝামেলাটা বাড়তেছে। লিমিট এক্স টেন্স টু 0। এখানে তুমি যদি এখন এক্স এর মান 0 বসায় দাও, তাহলে tan 45 ln 1, ln 1 যেহেতু, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা 0/0 ফর্মেটই আসতেছে, 0/0। তাহলে ইনডিটারমিনেন্ট ফর্মেটই যেহেতু চলে আসতেছে, তার মানে তুমি এখানে এখন লাস্ট রুল ফলো করতে পারবা। তাহলে তুমি যদি এখন এখানে লাস্ট রুল ইউজ করো, তাহলে কি দাঁড়াবে? লাস্ট রুল ইউজ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, প্রথমে একবার ডিফারেন্সিয়েট করলাম। প্রথমে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি দাঁড়াবে? প্রথমে আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি, এক্স টেন্স টু 0, এটা লন যেহেতু, তাহলে আলটিমেটলি এখানে আমার কত দাঁড়াবে? এখানে আমার 1/10 পাই বাই 4 ইন্টু এক্স চলে আসবে। আবার tan তো নিজে এক্স ছিল না, তাহলে আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। sec স্কয়ার পাই বাই 4 প্লাস এক্স অ্যান্ড ডিভাইড বাই এক্সকে তুমি যদি ডিফারেন্স করো তাহলে এটা 1ই দাঁড়াবে। এবার এটা ভালো করে লক্ষ্য করে দেখো তো, তুমি যদি এবার এক্স এর মানটা এখানে বসায় দাও, তাহলে কি আদৌ তোমার ইনডিটারমিনেন্ট ফর্মেটে চলে আসতেছে বারবার? এক্স এর মান তুমি যদি এখানে বসাও তাহলে কত দাঁড়াচ্ছে? এক্স এর মান তুমি যদি এখানে বসায় দাও, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে tan 45, তার মানে 1। আর এখানে sec স্কয়ার 45, sec স্কয়ার 45, sec 45 এর মান হচ্ছে √2, তাহলে sec স্কয়ার 45 এটার মান দাঁড়াবে হচ্ছে তোমার 2। না, এখানে তাহলে আর আমাদের ইন্ডিটারমিনেন্ট ফর্মেটটা চলে আসতেছে না। তাহলে ln y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? ln y ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 2/1 মানে 2। তাহলে ln y যদি তোমার 2 দাঁড়ায়, তাহলে y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? y ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। এই হচ্ছে তোমার পুরো ফর্মুলাটা। তাহলে যখনই তুমি এই টাইপের প্রবলেমগুলো দেখবা, এই টাইপের প্রবলেম দেখা মাত্র তোমার প্রথম কাজ হচ্ছে, যদি উপরে এরকম ঘাত হিসেবে এই এক্সপোনেনশিয়াল মানে পাওয়ার হিসেবে তোমার যদি এরকম কোনো এক্সপ্রেশন বিদ্যমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই পাওয়ার হিসেবে থাকা এক্সপ্রেশনটাকে মাটিতে নিয়ে আসার জন্য তুমি লগারিদম ইউজ করবা। এই ক্ষেত্রে তোমার লন এটা খুবই পাওয়ারফুল ফাংশন হিসেবে কাজ করবে। এইটা ইউজ করা জানতে হবে, মানে এটা ইউজ করতে পারতে হবে। এরপরে পরের কোশ্চেনটার দিকে যদি আমি থাকি, তাহলে পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি হয়, তাহলে a টু দি পাওয়ার x ইন্টু সাইন b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x মাইনাস 1, এটা লিমিটের মান কত দাঁড়াবে? এখানে স্বাভাবিকভাবে এখানে যে তোমার হচ্ছে লাইন সাইনের ভিতরে যে b ডিভাইড বাই a টু দি পাওয়ার x মাইনাস 1 এটা আছে, এটা তো একটা অ্যাঙ্গেল, তাই না? তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে b ডিভাইড বাই a টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে থিটা ইকুয়াল টু যেহেতু b ডিভাইড বাই a টু দি পাওয়ার x মাইনাস 1, তাহলে তো আমি এটা লিখতে পারি যে b a টু দি পাওয়ার x মাইনাস 1 থেকে আমি একটু ভেঙে দিলাম, তাহলে এটা a ইন্টু a ইনভার্স 1। তাহলে এটা উপরে চলে যাচ্ছে, তাহলে ab ডিভাইড বাই a টু দি পাওয়ার x ইকুয়াল টু থিটা। তার মানে এখান থেকে তুমি সরাসরি লিখতে পারো যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু ab বাই থিটা। এটা যদি ab বাই থিটা হয়, তাহলে লিমিট
x টেন্স টু ইনফিনিটি e টু দি পাওয়ার x সাইন থিটা, এটা আমি লিখতে পারি। কিন্তু এখানে তো কোনো জায়গায় আমি এখানে x এর মান এখানে ইনপুট দিচ্ছি হচ্ছে x টেন্স টু ইনফিনিটি, আবার এখানে থিটা নিয়ে আসছি। তো আমি এটা পুরোটাই হচ্ছে থিটার মাধ্যমে যদি প্রকাশ করতে পারি তাহলে আমার একটা কাজ কমে যায়। দেখো আমি যদি a টু দি পাওয়ার x শুধু ab বাই থিটা এই এক্সপ্রেশনটাকে আমি যদি একটু লক্ষ্য করি, যদি তোমার এখানে x এর মান ইনফিনিটির দিকে এগোতে থাকে তাহলে থিটার মান কার দিকে এগোবে? তাহলে তোমার থিটার মান দেখো ab ডিভাইড বাই a টু দি পাওয়ার x। x এর মান যদি তোমার ইনফিনিটির দিকে যায় তাহলে থিটার মান কোন দিকে এগোবে? থিটার মান তাহলে এগোবে হচ্ছে তোমার 0 এর দিকে। কারণ তুমি যদি এটার সঙ্গে বড় সংখ্যা দিয়ে ভাগ করো আলটিমেটলি তো সেটা 0 ই দাঁড়াবে। তার মানে থিটা টেন্ডস টু 0 হবে তখন। ঠিক একইভাবে আমি তাহলে এখানে লিখতে পারি যেহেতু লিমিট থিটা টেন্ডস টু 0 যদি e টু দি পাওয়ার x ইকুয়াল টু লেখা যায় ab বাই থিটা সাইন থিটা। এবার দেখো এবার এখানে খুব সুন্দর করে একটা জিনিস মিলিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পড়া ফর্মুলা বা জানা ফর্মুলা আর থিটা সাইন থিটা ডিভাইড বাই থিটা থিটা টেন্ডস টু 0, এটা মান কত? এটা মান হচ্ছে তোমার 1। আলটিমেটলি আমার কোশ্চেনটা অ্যান্সার হবে এবি। এবার সাস্টের জন্য কিছু কোশ্চেন, সাস্টে এই কোশ্চেনগুলো প্রায় আসতো। এগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময়ে সলভ করা সবচেয়ে বেশি পিনিকময় কোশ্চেন। তো চলো কিছু পিনিকময় কোশ্চেন সলভ করি। আমাদের এখানে যে পিনিকময় কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার এ এবং বি এর মান যদি যথাক্রমে কত হলে তোমার লিমিট এই লিমিটটার মান তোমার হচ্ছে 2 হবে। তো এই কোশ্চেনটা মূলত একটা অপশনাল কোশ্চেন ছিল, মানে এই কোশ্চেনের অপশন দেওয়া ছিল। এই কোশ্চেনের অপশনগুলো কি কি ছিল সেটা একটু দেখি। এই কোশ্চেনের অপশনগুলো দেওয়া ছিল হচ্ছে এ 3,3, বি 3,4, সি 3,-4, ডি 4,5। এগুলো যদি অপশন দেওয়া থাকে তাহলে এখন আমাকে কোশ্চেনটা সলভ করতে বলছে। তো চলো আমরা কোশ্চেনটাকে সলভ করি। আমার ১ নম্বরে বলছে যে এ এবং বি এর মান যথাক্রমে কত হলে লিমিট x টেন্ডস টু 0 এত ইকুয়াল টু 2 হবে। আচ্ছা, তাহলে এখানে লিমিটটা প্রথমে লিখি যে লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তাহলে a e টু দি পাওয়ার x মাইনাস b cos x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এটা ডিভাইডেড বাই sin x ইজ ইকুয়াল টু 2 হবে। এখন দেখো এখানে তুমি যদি x এর মান বসায় দাও তাহলে কি পাবা? তুমি যদি x এর মান সরাসরি এখানে এই অবস্থায় বসায় দাও তাহলে তুমি x এর মান সরাসরি এখানে বসায় দিলে তুমি এখানে নিচে 0 পাচ্ছ, উপরে কি পাচ্ছ? উপরে যে নিউমারেটরটা আছে সেখানে তুমি পাচ্ছ a e টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে 1 মাইনাস b। সরি একটু সমস্যা হচ্ছে বারবার, এটা একটু বারবার হঠাৎ করে সমস্যা করা শুরু করতেছে। আচ্ছা হ্যাঁ, এবার দেখো তাহলে b cos x, এখানে x এর মান যদি 0 বসাতে তাহলে এখানে 1 পাচ্ছ প্লাস এখানে 1। দেখো নিচে যেহেতু 0 আসছে তার মানে উপরেও 0 আসা উচিত, তাহলেই কেবলমাত্র এটা ইনডিটারমিনেন্ট একটা ফরম্যাট ক্রিয়েট করতে পারবে। তাহলে এটা কেবলমাত্র একটা ইনডিটারমিনেন্ট ফরম্যাট ক্রিয়েট করতে পারবে। তাহলে যেহেতু এটা উপরে এবং নিচে দুইখানে যদি 0 হয় তাহলে একটা ইনডিটারমিনেন্ট ফরম্যাট ক্রিয়েট হয়। তার মানে আমরা ধরে নিতে পারি যে a মাইনাস b প্লাস 1 এটার মানও অ্যাকচুয়ালি কোনো 0 হবে। তাহলে এটার মান যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে a আর b এর মধ্যে রিলেশনটা হবে অনেকটা এরকম যে b ইজ ইকুয়াল টু a প্লাস 1। তাই b যদি a প্লাস 1 হয়, এখান থেকে দেখো তুমি a ও b এর যথাক্রমে কোন কোন মানের জন্য এই ঘটনাটা সত্য হবে। তাহলে এখানে দেখো তোমার বি নাম্বার অপশনটার দিকে তুমি যদি দেখো তাহলে বি এর মান এখানে তোমার 4 দেওয়া আছে। 4 এর মান তোমার কত? এর মান হচ্ছে তোমার 3। আলটিমেট 3 থেকে 4 মিলে গেছে, তার মানে তখন অপশন বি হবে। ওকে, এরপরে 2 নম্বর একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আমার এখানে দেওয়া আছে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে কে এর কোন মানের জন্য লিমিট এত এর মান -15 হবে। লিমিট x tends to 0 to e to the power x minus 2 e to the power minus 4x
প্লাস kx plus kx divided by x square is equal to -15। আচ্ছা, তাহলে এইখানে এবার একটু দেখো যে যদি তোমার x এর মান 0 এর দিকে যায়, x এর মান যদি তোমার এখানে 0 এর দিকে যায় তাহলে কি দাঁড়াবে? x এর মান যদি তোমার এখানে 0 এর দিকে এগোতে থাকে তাহলে লিমিট x টেন্ডস টু 0 যদি তুমি এখানে বসায় দাও, তুমি উপরের হরে কি পাচ্ছ? সরি, এখানে তুমি হরের জায়গায় কি পাচ্ছ? এখানে তোমার হরের জায়গায় আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। উপরে লবের মানটা কত দাঁড়াবে? লবের মানটা দাঁড়াবে 2 × 1 - 2 × 1 প্লাস k × 0। বাট এখানে তুমি কিন্তু তাহলে k এর মানটা পাচ্ছ না, কারণ k এর সাথে আলটিমেটলি যে কোএফিসিয়েন্টটা আছে সেটা আগেভাগেই 0 হয়ে যাচ্ছে। আমাদেরকে k এর মানটা বের করার জন্য এমন একটা ফরম্যাট খুঁজে বের করতে হবে যাতে আগে থেকেই k এর সাথে কোনো কোএফিসিয়েন্ট 0 হয়ে k এর কোএফিসিয়েন্টটা মানে k এর মানটা যাতে আমরা আলাদাভাবে বের করে নিয়ে আসতে পারি। যেহেতু এটা এমনিতেই নিজের থেকে আগে থেকে ইনডিটারমিনেন্ট ফরম্যাটে আসে। ইনডিটারমিনেন্ট ফরম্যাটের কথা কেন বারবার বলতেছি? কারণ লিমিট তোমাকে তখনই বের করতে বলে যখন কোনো একটা ফাংশন ইনডিটারমিনেন্ট ফরম্যাটে থাকে বা একটা অসংজ্ঞায়িত ফরম্যাটে চলে গেছে। এখন সেখান থেকে আমরা বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি x এর মানটা বসানোর জন্য আমার ফাংশনের মানটা কত হওয়া উচিত। সেটার ক্ষেত্রে আমরা সাধারণত সেই ফাংশনের লিমিটটা বের করে থাকি। এখানে আমরা ধরে নিতে পারি যে আল্টিমেটলি উপরে যে নিউমারেটরটা আছে, যেহেতু আমার ডিনোমিনেটরের মানে 0 হয়ে গেছে, তাহলে উপরের নিউমারেটর যেটা আছে সেই নিউমারেটরের মানটাও 0 হবে। কিন্তু আমাকে এখন k এর মানটা যেহেতু সবার আগে বের করতে হবে, k এর মানটা সবার আগে বের করে নিয়ে আসার জন্য আমরা প্রথমে একটা সুবিধাজনক ফরম্যাট ক্রিয়েট করব। এই সুবিধাজনক ফরম্যাটটা ক্রিয়েট করা যায় কিসের মাধ্যমে? সুবিধাজনক ফরম্যাটটা তুমি ক্রিয়েট করতে পারবা তুমি যদি এখানে একবার ডিফারেন্সিয়েট করো না, তাহলে দেখা যায় যে কি অবস্থা দাঁড়ায়। তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0। একবার ডিফারেন্সিয়েট করলাম 2e⁻x মাইনাস একবার ডিফারেন্সিয়েট করলাম -4x × 2e⁻4x প্লাস k ডিভাইডেড বাই টুয়াইস x চলে আসে। এখন তুমি যদি এখানে 0 বসায় দাও, x এর মান যদি তুমি এখানে 0 বসায় দাও তাহলে আলটিমেটলি কি হচ্ছে? x এর মান তুমি যদি এখানে 0 বসায় দাও তাহলে আমার এখানে x এর মান তো এমনিতেই 0 হয়ে যাচ্ছে। আর উপরে কি হচ্ছে? উপরে যেটা দাঁড়াচ্ছে, উপরে নিউমারেটর পার্টটাতে দাঁড়াচ্ছে হচ্ছে 2 মাইনাস মাইনাসে প্লাস -4x। এটার মধ্যে এমনি 0 হয়ে যাচ্ছে। এমনি 0 হচ্ছে না? সরি, আমরা এখানে একটা জিনিস ভুল করেছি। সেটা হচ্ছে এখানে x হবে না, এখানে x হবে না। তাহলে এখানে -4 আর এখানে 2 -8 আর হচ্ছে -8 তাহলে +8 আলটিমেটলি 1 হবে প্লাস k দাঁড়াচ্ছে। এখন এটাই যদি তুমি যদি 0 ধরে নাও তাহলে তোমার k এর মান কত হচ্ছে? k এর মান হচ্ছে -10। তাহলে এটাই হবে হচ্ছে তোমার অ্যান্সার। অর্থাৎ রুলসটা কি? রুলস হচ্ছে যদি তোমাকে কোনো কনস্ট্যান্টের মান এরকম বের করতে বলে লিমিট টাইপের প্রবলেমগুলোতে, কনস্ট্যান্টের মান বের করতে গেলে তোমাকে প্রথমত ধরে নিতে হবে যে তোমার নিচে যদি হরের মানে 0 চলে আসে x এর মান বসায় দেওয়ার পরে লিমিট হিসেবে, তাহলে উপরেও তোমার যে লবটা থাকবে সেই লবের মধ্যে যে কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্ট সহ এক্সপ্রেশনটার মানও তোমার 0 হবে। এবং এই ক্ষেত্রে তুমি যদি ওগুলোর মান বের করতে চাও তাহলে তোমাকে বারবার একটু চেক করতে হবে যে অ্যাকচুয়ালি আপাতত আমার x এর যে মানটা দেয়া আছে সেই মান বসানো অবস্থাতেই আমি এই কনস্ট্যান্টের কোনো মান খুঁজে পাচ্ছি কিনা। যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো আমাদেরকে কিন্তু আর দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতে হয়নি। a ও b এর মধ্যকার যে রিলেশনটা এটা আমরা এক্কেবারে প্রথমবারে x এর মান 0 বসানোর সাথে সাথে আমরা কিন্তু পেয়ে গেছি। বাট তুমি যদি দ্বিতীয় কোশ্চেনের দিকে তাকাও, এখানে প্রথমবার তুমি যদি x এর মানটাকে 0 বসায় দাও তাহলে কিন্তু তুমি সরাসরি অ্যান্সার পাচ্ছ না। তোমাকে আরেকবার এখানে নতুন করে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে বা LHospital রুল তোমাকে এখানে ফলো করতে হচ্ছে। যেহেতু তোমাকে এখানে দ্বিতীয়বারে LHospital রুল ফলো করতে হচ্ছে, তারপরে তুমি এখানে k এর মানটা বের করতে পারলা। এইভাবেই একটু ডাবল চেক করে বা যতবার ইচ্ছা চেক করে তোমাকে এখানে কোশ্চেনটার অ্যান্সার বের করতে হবে। এবং সবচেয়ে বেশি শর্টকাট কিন্তু এইটাই। তুমি যদি এগুলোকে মূল নিয়মে সলভ করতে চাও তোমার মিনিমাম 5-6 মিনিটের মতো টাইম লাগবে। যেমন এই কোশ্চেনটাকে তুমি কিন্তু আরেকভাবে সলভ করতে পারো। এই কোশ্চেনটাকে তুমি চাইলে সিরিজ দিয়ে সলভ করতে পারো। তুমি যদি একদম জেনুইনলি কোশ্চেনটা সলভ করতে চাও।
বাট সিরিজ দিয়ে তুমি যদি সলভ করতে চাও তাহলে তোমাকে e⁻x, e⁻−x, cos x এবং sin x এই 4 টা সিরিজ ইউজ করতে হবে। এর এতগুলো সিরিজ ইউজ করে তুমি যদি এখন অ্যাকচুয়ালি সলভটা দেখতে চাও তাহলে তোমার পরীক্ষার হলেই 6 থেকে 7 মিনিট গায়েব হয়ে যাবে। তার উপর যদি সিরিজের মানগুলো মনে না থাকে তাহলে তো আরো বেশি সময় লাগবে। বাট তুমি যদি খুব সহজেই এভাবে খুব তাড়াতাড়ি মানগুলো বসায় চেক করতে পারো, প্লাস একই সাথে লাস্ট রুল তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, তোমার এখানে তুলনামূলক কিছুটা কম সময় লাগবে। তাহলে এগুলোই ছিল তোমার হচ্ছে আজকের লিমিটেড কিছু কোশ্চেন, যেগুলো কিনা ভর্তি পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে কিংবা একটা ভালো পরিমাণ হ্যাসেল করায়। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্লাস কোনো পরামর্শ থাকে একটু কাইন্ডলি জানিও। আমি ট্রাই করব তোমাদের সহায়তা করার। ধন্যবাদ।